আর বাবার মন নরম হয়েছে নাকি আরও কঠোর হয়েছে? মা আর ছেলের মনে বারবার এই ভয়ে উকি দিচ্ছিল। যদি ধনঞ্জয় ফিরে এসে মেয়েকে জীবিত দেখেন তবে কি হবে? তারা এসব ভাবছিল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মা আর ছেলে দুজনেই চমকে উঠল। মীরা কোনো ভয় না পেয়েই খিলখিল করে হাসতে লাগল, যেন বিপদের কোনো আঁচ সে পায়নি। মা কাপা কাপা গলায় বললেন, এ তো তোমার বাবার কড়া নাড়ার শব্দ। রোহনের শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। দরজা আবার জোরে বেজে উঠল। দরজা খোলো। মা সাহস সঞ্চয় করে দরজা খুললেন। ধনঞ্জয়ের মুখে ধুলোবালি, চোখে রাগ আর কপালে কঠোর ভাঁজ। তিনি ভেতরে ঢুকেই সোজা উঠোনে চলে গেলেন। তার নজর যেই মীরার ওপর পড়ল, যে কিনা হাসতে হাসতে ভাইয়ের দিকে দৌড়ে যাচ্ছিল, ধনঞ্জয় রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, এটা কে? আমি বলেছিলাম না মেয়ে হলে তাকে মেরে ফেলতে? রোহন ভয়ে বোনকে নিজের পিঠের পেছনে লুকিয়ে ফেলল। সেই মুহূর্তে মা এগিয়ে এসে মেয়েকে নিজের বাহুতে জড়িয়ে নিলেন। ধনঞ্জয়ের চোখে আগুন জ্বলছিল। তোরা দুজন আমার কথা কেন অমান্য করলি? 4 বছর ধরে তোরা আমাকে ধোঁকা দিয়েছিস। এ আমার ছেলেকে মারার জন্য জন্ম নিয়েছে, গণক বলেছিল। ধনঞ্জয় রাগে এগিয়ে গিয়ে ছেলের কলার ধরে জোরে ঝাঁকুনি দিলেন। তোর মনে নেই, তুই নিজের কানে শুনেছিলি গণক কি বলেছিল? এই মেয়ে তোর প্রাণ নেবে, আর তুই 4 বছর ধরে একে ঘরে পুষে রেখেছিস। রোহন সাহস করে বলল, বাবা, ও মাসুম, ও কি জানে এসবের? বাবা ছেলের কথা কেটে দিয়ে বললেন, মাসুমিয়াতের আড়ালেই বিপদ লুকিয়ে থাকে। আমি বলেছিলাম না জন্মানোর সাথে সাথেই শেষ করে দিতে, কিন্তু তুই আমার হুকুম অমান্য করেছিস। মা এগিয়ে এলেন। ওগো, ও নির্দোষ। ধনঞ্জয় গর্জন করে উঠলেন, চুপ করো। ও নির্দোষ নয়, ও অপয়া ছায়া নিয়ে জন্মেছে। ওর ছায়া আর এই ঘরে থাকবে না। তিনি ছেলের দিকে আঙুল কুললেন, যদি তুই সত্যিই আমার ছেলে হস, তবে আজ আমার হুকুম পালন কর। রোহন কেঁপে উঠল, কোন হুকুম? ধনঞ্জয় বিষমাখা গলায় বললেন, একে তুলে নিয়ে এক্ষুনি জঙ্গলে যা, জ্যান্ত কবর দে, অথবা বন্য পশুদের সামনে ফেলে দে। আমি এই মেয়েকে আমার বাড়িতে চাই না। মা মেয়েকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বললেন, না, এমন করো না, এ আমার কলিজা, আমার জান। ধনঞ্জয় মাকে ধাক্কা দিলেন। তিনি গিয়ে দেয়ালে আছড়ে পড়লেন। রোহন দৌড়ে মায়ের কাছে গেল। মা তার হাত শক্ত করে ধরে চোখে চোখ রেখে বললেন, বাবা, আমার জান, একে কিছু করিস না। এ 4 বছর ধরে তোর গলা জড়িয়ে ঘুমিয়েছে, এ তোর নিঃশ্বাসের সাথে বড় হয়েছে। রোহন মায়ের মুখ দেখে কেঁদে ফেলল। কিন্তু ধনঞ্জয় রাগে হুঙ্কার দিলেন, আমি শেষবারের মতো বলছি, মেয়েটাকে নিয়ে যা, নইলে আমি তোদের দুজনকেই শেষ করে দেব। এ কথা শুনে রোহন থরথর করে কাঁপতে লাগল। সে ধীরে ধীরে তার 4 বছরের বোন মীরাকে কোলে তুলে নিল। মীরা তো কিছুই জানত না কি হতে চলেছে। সে হাসল এবং ভাইয়ের গলায় হাত জড়িয়ে দিল। রোহন ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে গেল। বোন, আমি তোকে কিভাবে ছাড়ব? কিন্তু বাবার ভয়ের কাছে সে হার মানল। মীরা ভাইয়ের গলা জড়িয়ে বলল, ভাইয়া, আমরা খেলতে যাচ্ছি। রোহন ডুকরে কেঁদে উঠল, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। অগত্যা সে কাঁদতে কাঁদতে তার মাসুম বোনকে নিয়ে গভীর অন্ধকার জঙ্গলে প্রবেশ করল, যেখানে ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছিল। তারা দুজনে এক বিশাল গাছের নিচে থামল। ভাই বোনকে পাশে বসিয়ে তার দিক থেকে নজর সরিয়ে নিল। তার বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু বাবার ভয় তার হাত পা বেঁধে রেখেছিল। সে মাটিতে বসে গর্ত খুঁড়তে শুরু করল। প্রথমে ছোট গর্ত, তারপর আরও গভীর। গর্তটা এমন মাপের হল যাতে 4 বছরের একটি শিশু আরামে বসতে পারে। মীরা তার সরল মনে ভাইয়ের এই কাজটাকে খেলা ভাবল। সে হাসতে হাসতে তার ছোট হাত দিয়ে মাটি সরাতে লাগল। ভাইয়া, আমরা কি বালি দিয়ে ঘর বানাচ্ছি? গ্রহণের চোখের কোণে নোনা জল জমে গেল, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। সে ধীর স্বরে বলল, হ্যাঁ বোন, খেলছি, তুইও মাটি সরা। মীরা খুশি মনে মাটি খুঁড়তে ভাইকে সাহায্য করতে লাগল। সে হাসছিল, জানত না ভাই কোন কঠিন হৃদয়ে তাকে কবর দেওয়ার জায়গা তৈরি করছে। মীরা খুশিতে গর্তের ভেতর গিয়ে বসল। ভাইয়া, এটা তো বাড়ির মতো, আমরা এখানে খেলতে এসেছি। রোহন কান্না চেপে বলল, হ্যাঁ বোন, তুই খেলা কর। তারপর সে এগিয়ে গিয়ে বোনের পায়ের কাছে মাটি দিতে শুরু করল। মীরা খিলখিল করে হেসে উঠল, ভাইয়া, মাটির দোলনায় খেলব। সে মাটি হাতে ধরে ছুঁড়ছিল, যেন সত্যিই কোনো খেলা চলছে। ভাইয়ের বুক প্রতি মুষ্টি মাটির সাথে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সে বোনের দিকে তাকালো, যেন এক নিষ্পাপ ফেরেশতা, যে নিজের আসন্ন মৃত্যু সম্পর্কে কিছুই জানে না। যখন গর্ত অর্ধেক ভরে গেল
এবং মীরার শরীর ঢাকা পড়তে শুরু করল। তখন তার মনে হলো কিছু একটা ঠিক নেই। অন্ধকার অনুভব হলো। মীরা কাঁদতে শুরু করল। ভাইয়া, আমার ভয় করছে, আমাকে বের করো, আমি খেলবো না, আমার ভয় করছে। রোহনের হাত কাঁপতে লাগল, মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরতে লাগল। মীরার গলা এবার চিৎকারে বদলে গেল, ভাইয়া, ভাইয়া, আমাকে বের করো, ভাইয়া, আমি ডুবে যাব। এই কথা শুনে রোহনের আত্মা পর্যন্ত কেঁপে উঠল। সে তৎক্ষণাৎ হাত বাড়িয়ে পাগলের মতো মাটি সরাতে লাগল। না বোন, আমি আছি তোর কাছে, আমি তোকে কিছু হতে দেব না। সে আর পারল না। তার মনে হলো তার দম বন্ধ হয়ে আসবে। চোখ দিয়ে অঝরে জল পড়ছিল এবং হাত দিয়ে সে মাটির গর্ত পরিষ্কার করে তার ছোট বোনকে বাইরে টেনে তুলল এবং দ্রুত নিজের বুকে জড়িয়ে ধরল। সে মাটিতে বসে বোনকে বুকে চেপে ধরে চিৎকার করে কাঁদতে লাগল, আমি পারবো না বোন, আমি তোকে মারতে পারবো না, আমি তোকে ছাড়তে পারবো না, তুই আমার জান, আমার বোন। মীরা ফোপাতে ফোপাতে ভাইয়ের গলা জড়িয়ে কাঁদতে লাগল, ভাইয়া, আমার খুব ভয় করছিল, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। বাবা আমাকে মেরে ফেলুক, তবু আমি তোকে মরতে দেব না। তারা দুজনে জঙ্গলের মাঝখানে একে অপরকে জড়িয়ে বসে রইল। মাসুম বোনের ভয় আর ভাইয়ের ভাঙা হৃদয়ের আর্তনাদ বাতাসে মাতম হয়ে বাজতে লাগল। ভাই চোখ মুছে আকাশের দিকে তাকিয়ে গভীর দীর্ঘশ্বাস নিল। তার মনে একটাই চিন্তা এলো, যদি আমি একে নিয়ে বাড়ি যাই, বাবা একে জ্যান্ত রাখবে না, আর হয়তো আমাকেও মেরে ফেলবে। এই বাচ্চা সেখানে নিরাপদ নয়। সে বোনকে শক্ত করে ধরে কানে কানে বলল, বোন, আমরা বাড়ি যাব না, আমাদের বাবা খুব রেগে আছেন, আমরা জঙ্গলেই থাকব। আমি আছি না, আমি তোকে কিচ্ছু হতে দেব না। মীরা চোখের জলের সাথে মাথা নাড়ল, যেন সে ভাইয়ের কথা বুঝে নিয়েছে। রোহন জঙ্গলের ভেতর একটি নিরাপদ জায়গা খুঁজল। সেখানে সে কাঠ জোগাড় করল, বড় বড় ডালপালা জোড়া দিল। বিষাক্ত পোকামাকড় থেকে বাঁচতে নিচে পাতার মোটা আস্তরণ বিছাল। 4 দিনের কঠোর পরিশ্রমের পর একটি ছোট কিন্তু মজবুত কুঁড়ে ঘর তৈরি হল। মীরা খুশিতে হাততালি দিয়ে উঠল, ভাইয়া, এটা আমাদের ঘর। রোহন ম্লান হেসে বলল, হ্যাঁ বোন, এটা আমাদের ঘর, এখানে কেউ আমাদের কষ্ট দেবে না। শুরুতে খাবার জোগাড় করা খুব কঠিন ছিল, কিন্তু রোহন কাঠ দিয়ে বর্ষা বানালো, শিকার করার কায়দা শিখল। ছোট মুরগি, তিতির, খরগোশ ধরার চেষ্টা করল, মাছ ধরা শিখল। সে রোজ বোনের জন্য কিছু না কিছু নিয়ে আসত। মীরা ছোট ছোট কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে নিত, তার ভাই কাঁচের টুকরো দিয়ে মাছ পরিষ্কার করত। সন্ধ্যায় দুজনে আগুনের পাশে বসত, বোন খেতে খেতে ভাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। যে জঙ্গল একসময় ভাইয়ের জন্য কবরস্থান হতে যাচ্ছিল, এখন সেটাই তাদের ঘর হয়ে উঠল। সময় গড়িয়ে চলল। রোহন শিকারের পাশাপাশি পশুর চামড়া ছাড়ানোও শিখে নিল। সে খুব যত্নে চামড়া শুকাত এবং ছোট বোনের হাত ধরে কাছের গ্রামের দিকে যেত। সেখানে চামড়ার এক পুরনো ব্যবসায়ী ছিল যে বন্য পশুর চামড়া কিনত। রোহন তার কাছ থেকে কিছু টাকা পেত এবং সেই টাকায় চাল, আটা, লবণ, তেল, কিছু কাপড় এবং বোনের জন্য মিষ্টি কিনত। এভাবেই দিন কাটতে লাগল এবং একদিন সেই সময়ও এলো যখন রোহন দেখল তার ছোট বোন আর সেই শিশুটি নেই। সে এখন যুবতী হয়ে উঠেছে। অন্যদিকে ছেলে বাড়ি ফিরে না আসায় ধনঞ্জয় ছেলের শোকে পাগল প্রায় হয়ে গেলেন। তিনি জঙ্গলে জঙ্গলে পাগলের মতো ঘুরতে লাগলেন। দরবেশদের জিজ্ঞেস করলেন, শিকারীদের জিজ্ঞেস করলেন, প্রতিটি কাফেলার কাছে জানতে চাইলেন, কেউ কি আমার ছেলেকে দেখেছে? আমার বাচ্চা হারিয়ে গেছে, কেউ তো বলো। কিন্তু সব জায়গা থেকে একই উত্তর এলো, না, দেখিনি। ধনঞ্জয়ের অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, তার কণ্ঠস্বর ভেঙে পড়েছিল। জ্যোতিষীদের কথায় বিশ্বাস করে তিনি নিজের ছেলের জীবন নষ্ট করেছেন, আর মা তার 2 কলিজার টুকরোকে হারিয়ে কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। তিনি রোজ সকালে দরজায় বসে পথের দিকে তাকিয়ে থাকতেন। ইস, আমার বাচ্চা যদি ফিরে আসতো, ইস, আমার মেয়েটা যদি একবার মা বলে ডাকত। রাতেও তিনি জেগে থাকতেন, কাপড়ে তাদের গন্ধ খুঁজতেন, বাচ্চাদের পুরনো জুতো বুকে জড়িয়ে রাখতেন। দিন গড়াতে লাগল, কাঁদতে কাঁদতে মায়ের 2টি চোখই অন্ধ হয়ে গেল। এখন তিনি পুরোপুরি দৃষ্টিহীন। তার ঠোঁটে একটাই দোয়া থাকত, হে আল্লাহ, আমার ছেলে আর মেয়ে যেন কখনো অভুক্ত না থাকে, তারা যেন ক্লান্ত না হয়, তারা যেন ছায়া পায়। জঙ্গলের কুঁড়ে ঘরে তখন সকাল। রোহন তার বানানো কাঠের দোলনাটা বন্ধ করল, বর্ষা কোমরে বাঁধল এবং বোনের সামনে দাঁড়াল।
সে বোনের মাথায় হাত বুলিয়ে বলল, শোন মীরা, আমি চামড়া বিক্রি করতে শহরে যাচ্ছি, সন্ধে নাগাদ ফিরে আসব। আমি নিজে না আসা পর্যন্ত তুই দরজার খিল একদম খুলবি না।